আমরা দুজনে করিয়াছি খেলা কোটি প্রেমিকের মাঝে। বিরহ বিধুর নয়ন সলিলে মিলন মধুর লাজে। পুরাতন প্রেম নিত্য নূতন সাজে। আজি সেই চিরদিবসের প্রেম অবসান লাভিয়াছে। রাশি রাশি হয়ে তোমার পায়ের কাছে, নিখিলের সুখ, নিখিলের দুঃখ, নিখিল প্রাণের প্রীতি, একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। কবিতাটি পাঠ করতে করতে যে চোখের জলটা এতক্ষণ ধরে রেখেছিল তার ধরে রাখতে পারল না রায়। বাচ্চাদের মতো কেঁদে ওঠে, ঠিক যেন একটা 7-8 বছর বয়সী মেয়ের কাছ থেকে তার সবচেয়ে প্রিয় পুতুলটা কেউ কেড়ে নিয়েছে। তার অনুভূতিটাও যেন আজ তেমনই। সে যেন নিঃস্ব। কাঁদতে কাঁদতে অতনুকে জড়িয়ে ধরে বলে, অতনু, কিছু একটা কর, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না। কিছু একটা কর, প্লিজ প্লিজ অতনু, কিছু একটা কর। নমস্কার, সুরূপমা ডায়েরি থেকে আমি অমিত। সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন, আর ভালো থাকাটাই শ্রেয়। আজ আমরা আপনাদের সামনে তুলে ধরব আমি অর্থাৎ অমিত অধিকারীর কলমে সেই আমি আর সেই তুমি, এক অনবদ্য চোখে জলানা প্রেমের কাহিনী। শুনতে থাকুন আমাদের আজকের বিশেষ নিবেদন। সূর্য সবে মাত্র অস্ত্র গিয়েছে। 24 বছরের অতনু দ্রুত সাইকেল চালিয়ে কোথাও একটা চলেছে। আজ তার ভালোবাসার মানুষের জন্মদিন। গত 4 বছর সে তার ভালোবাসার মানুষের সঙ্গে এই বিশেষ দিনটা বিশেষভাবে কাটিয়ে এসেছে। তার হাতে একটা জুঁই ফুলের মালা আর একটা ট্রান্সপারেন্ট পলিথিন ব্যাগ। সেই ব্যাগের মধ্যে কাগজে মোড়া দুটো গরম গরম ভুট্টা। হয়তো সেগুলো ঠান্ডা না হয়ে যায়, সেই জন্যই সে তাড়াতাড়ি চলেছে। সে তার গন্তব্যস্থলে পৌঁছে যাওয়ার পরেও দেখল নিজের ভালোবাসার মানুষটা এখনও এসে পৌঁছায়নি। রাত 8টা বাজে। সে গুনগুন করতে করতে গঙ্গার ধারে বসার জায়গাটা পরিষ্কার করে। পরিষ্কার হয়ে গেলে কয়েকটা বেলুন ফোলাতে থাকে। বেলুন ফোলানোর পরে খুঁটিনাটি কাজ করতে করতে সময় কেটে যাচ্ছে। বারে বারে হাতের ঘড়িটার দিকে তাকায়। রাত 9টা। এখনও তার ভালোবাসার মানুষ এসে পৌঁছায়নি। আশ্চর্য ব্যাপার, কোনোবারে তো এত দেরি হয় না, কিন্তু আজ কেন এত দেরি হচ্ছে? যদিও ওদের সম্পর্কটা বেশ কিছুদিন হলো খুব একটা ভালো যাচ্ছে না, কি জানি সেই কারণেই কি আজ এত দেরি হচ্ছে। ধুস, রাগ আছে আছে, তাই বলে আজকের দিনটাতেও এমন করতে হবে? রাগটাকে পুষে না রাখলেই নয়। কি যে চলে এদের মাথায়, ভাবনারও বাইরে। সত্যি কোনো এক কবি ঠিক বলে গেছেন, নারী জাতিকে বোঝা বেজায় কঠিন। ধুস, বিড়বিড় করে কত কি বলে চলেছে। তারপর আবার কিছু কাজ করে, আবার একটু হাঁটাহাঁটি করে। রাত 10টা 39। রাস্তার লোকজন, গাড়ি ঘোড়ার যাতায়াতও কমে গেছে। এখন গঙ্গার ঢেউয়ের শব্দ স্পষ্ট কানে আসছে। এপারে যত রাত বাড়ছে তত চিন্তাও বাড়ছে। কোনো বিপদ হলো নাকি? উফ, ভালো লাগে না। বুঝ, সত্যি কিছু একটা জানিয়ে করবে না। ফোনটাও বন্ধ রেখেছে। নাও, এবার কীভাবে খবর নেবে নাও। এসব নিয়ে বলতে গেলে আবার ম্যাডামের রাগ হবে। তুই বুঝিস না, তুই চুপ কর। ঠিকই তো, আমি বুঝি না। বলতে বলতে বেঞ্চ থেকে উঠে হাঁটতে থাকে। হাঁটতে হাঁটতে দেখলো রায় আস্তে আস্তে হেঁটে তার দিকেই আসছে। তাকে দেখেই তার দিকে দৌড়ে গিয়ে বলল, উফ বাবা, ম্যাডাম পুরো 12টা বাজিয়ে দিলেন দেখছি। সত্যি পারেন।
তা দেরি হবে আগে বললেই হতো, এত চিন্তাও করতে হতো না, আর আমিও একটু পরে আসতাম। অতনু নিজের অভিযোগের ঝুড়ি নিয়ে হাজির হলো, কিন্তু সেসব দিকে কান না দিয়েই রায় বেঞ্চে এসে বসলো। ও ম্যাডাম, ম্যাডাম, কি হলো? মন খারাপ মনে হচ্ছে। না না, আমি ঠিক আছি। না, দেখে তো মনে হচ্ছে না। আচ্ছা, তোর বই কবে পাবলিশ হবে? বই জানি না রে, পাবলিশারদের কাছে তো যাচ্ছি, এবারে তারা যখন চাইবে তখনই হবে। আর কতদিন অতনু, আর কতদিন? দেখ, এগুলো তো আমার হাতে নেই, চেষ্টা করে যাচ্ছি, রেসপন্স না পেলে কি আর করি বল। নিজে থেকে তো আর বলি না নাও পাবলিশ করো, তারা যখন চাইবে তখনই হবে। তাহলে অন্য কিছু কাজ কর। কি করি বলতো? যা হোক কিছু। যা হোক কিছুটা কি, তুই তো ভালো মতোই জানিস আমি কোনোদিনও কাজ করতে চাইনি, আর করবও না। তাহলে এসব প্রেম করার আগে ভাবা উচিত ছিল। এই এমনভাবে বলছিস কেন? কি হয়েছে রে? আজ বাড়িতে ছেলে দেখতে এসেছিল। আরে আরে, কংগ্রাচুলেশন। আমি মজা করছি না অতনু। আমিও না। আর একবার বলে দেখ, এক্ষুনি চলে যাব। এই না না না, আর কিছু বলবো না। ছেলে সরকারি চাকরি করে, বাড়ির সকলেরই খুব পছন্দ হয়েছে। অতনু হাসতে থাকে। অতনুর হাসি দেখে রায় রেগে গিয়ে বলল, তুই হাসতে থাক বুঝলি, তোর তো আর কোনো কাজ নেই। তো কি করবো বল? কিচ্ছু বলবি না? না না মানে? মানে আমি আমার রায় পাগলিকে চিনি, বাড়ির সবাই হ্যাঁ বললেও সে কখনো রাজিই হবে না। ভুল জানিস, বাবা মরা মুখের দিব্যি দিয়েছে। আর তুই কি বললি? আমার উপায় ছিল না, সামনের বৈশাখে বিয়ে। বাহ, এবার তো কংগ্রাচুলেশন বলতেই পারি। তাদেরকে আর কি বলবো? আর কতদিন আটকে রাখবো বলতো? কতদিন? দেখতে দেখতে 4 বছর হয়ে গেল, কিছুই করে দেখাতে পারলি না। তাহলে কোন ভরসায় তারা তোকে বিশ্বাস করবে বল? ফাইন, করতে হবে না বিশ্বাস, আমার এখনো সময় লাগবে। আমি চাইলেই সফল হতে পারি না। করে নে বিয়ে, আমার সফলতায় এখনো অনেক বাকি। নে, রাস্তা না ভেবে ঝগড়াই করে যা। আমি চললাম। এই না, আজ কি দিন তুই ভুলে গেলি? না, তবে বিশ্বাস কর, ভুলতেই চাই। আমার চাই না জন্মদিন, চাই না সেলিব্রেশন। আমি তো একটা জিনিস কিছুতেই বুঝে উঠতে পারছি না, বিয়ের কথা হচ্ছে মানেই কি সত্যি সত্যি বিয়ে হয়ে যাচ্ছে? আচ্ছা, জীবনে কোনোদিন কি সিরিয়াস হবি না? কোনো দিনও না। এই সিরিয়াসনেসের অভাবের জন্যই আজ না জীবনে কিছু করতে পারলি, না ভালোবাসার জন্য। বলতে বলতে রায়ের একটা ফোন আসে। ফোনটা ধরেই অতনুর কাছ থেকে একটু দূরে সরে গিয়ে কথা বলে। কয়েক মিনিট পরে অতনুর কাছে এসে বলল, চল, আমাকে বাড়ি ফিরতে হবে। আরে একটু থাক না। না রে, থাকা যাবে না। বাবা বকাবকি করছেন, আমাকে ফিরতেই হবে। কিভাবে জানতে পেরেছে ঠিক নেই আমি এখানে এসেছি। না জানি বাড়িতে গেলে আবার নতুন কি ঝামেলা শুরু করবেন। আমি উঠি রে। কি রে, বসে আছিস? তো কি করবো বল? শেষবারের মতো আমাকে একটু এগিয়ে দিয়ে আসবি, চল না। কাল থেকে আর অনুরোধ করব না। চল। গঙ্গার পাশে হাওয়ার মধ্যে ভিজে ভাব গায়ের উপর দিয়ে বয়ে যেতে যেন গাটা শিহরিত করে তুলল। দুজনে গঙ্গার ধারে থাকা বেঞ্চ থেকে উঠে হাঁটতে শুরু করলো। রাত 11:39। একটা নিস্তব্ধতা বিরাজ করছে। রাস্তার স্ট্রিট লাইটগুলো মিটমিটিয়ে জ্বলছে। ঝিঝি পোকা কোরাসে গান গেয়ে চলেছে। জোনাকিরা দল বেঁধে যেন এক বৈঠক বেঁধেছে। সেই নিস্তব্ধতা ভেদ করে অতনু একটা কবিতা আবৃত্তি করতে শুরু করল। তোমারেই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার, চিরকাল ধরে মুগ্ধ হৃদয়ে গাঁথিয়াছি গীতহার, কত রূপ ধরে পড়েছ সে গলায়, নিয়েছ সে উপহার। এই অতনুদা আমাকে একটা হেল্প করবে গো? যত শুনি সেই বল, কি হয়েছে? কি হেল্প লাগছে? প্রেমের ব্যথা। কাল কলেজে অনুষ্ঠান,
ডিপার্টমেন্টের সকলে ধরেছে কিছু একটা করতে হবে, নয় নাচ নয় গান নয় অ্যাঙ্কারিং। কি করি বলো তো, আমার মাথায় কিচ্ছু আসছে না। এবারে কিছু না করলেও কেমন একটা, না বলতেও পারছি না। প্লিজ কিছু একটা করো তুমি। হেই, আমি তোকে কি হেল্প করবো? দেখ, আমি টুকটাক লেখালেখি ছাড়া আর কিছুই পারি না। তোকে কিভাবে হেল্প করি বল? টুকটাক দারুণ লেখো তুমি, অসাধারণ, কোনো কথা হবে না। প্লিজ না করো না, কিছু একটা করো। কবিতা বললে হবে? খুব হবে। তাহলে ঠিক আছে, তোকে একটা রবি ঠাকুরের কবিতা শিখিয়ে দেবো। শান্তি আমার প্রিয় কবিতা। খুব শান্তি। একটি প্রেমের মাঝারে মিশেছে সকল প্রেমের স্মৃতি, সকল কালের সকল কবির গীতি। কবিতা শেষে আবারও নিস্তব্ধতা, দুজনের পায়ের হাঁটার শব্দ। অতনুর হাতে প্লাস্টিকে ধরে থাকা কাগজের মোড়ক থেকে একটা ভুট্টা বের করে রায়ের হাতে দিয়ে বলল, যা, যে ভয়টা পাচ্ছিলাম সেটাই হলো। কি হলো? ঠান্ডা হয়ে গেল রে, ঠান্ডা হয়ে গেল, ভুট্টাটা ঠান্ডা হয়ে গেল। এনে ধর, আসার পর থেকে যা শুরু করলি মাথা থেকে উড়েই গিয়েছিল। না, আমি খাবো না। মেরে ফেলে দেবো, চল আগে। কথাটা বলতে বলতে অতনু রায়ের হাত ধরে টেনে নিয়ে রাস্তার পাশে থাকা একটা বেঞ্চে গিয়ে বসে। এই নে ধর। আর খাইয়ে দিতে ইচ্ছে করে না বল? করে তো, খুব করে, বিশ্বাস কর। তাহলে দে প্লিজ, এই তো শেষবার, আর রিকোয়েস্ট করবো না তো বল। ওটাই তো আফসোস রে, ওটাই আফসোস। নে ধর, ধর দেখি। অতনুর হাতে থাকা ভুট্টাটা থেকে কয়েকটা দানা নিয়ে রায়ের মুখে দিল। জানিস, ছোট থেকে আমি কোনোদিনও কুকুর বিড়ালকে খুব একটা বেশি ভালোবাসতাম না, আমার ভালোও লাগতো না। তারপর একদিন খেলতে খেলতে একটা বল মারি, সোজা গিয়ে লাগে একটা কুকুর বাচ্চার পায়ে। খুব ব্যথা পায় জানিস। আমার আফসোস হলো, খুব খারাপ লাগলো। গিয়ে যখনই তার কাছে গেলাম, দেখলাম করুণ চোখে ল্যাজ নাড়িয়ে আমাকে তার ভালোবাসা দেখাচ্ছে। সে হয়তো জানেই না তার এই অবস্থার জন্য আমিই দায়ী। এত মায়া হলো, বাড়ি নিয়ে আসলাম। তার জন্য অবশ্য মায়ের কাছে বহু ঝাড় খেয়েছি জানিস। তার ওই ভাঙা পা নিয়ে আমার সঙ্গে খেলতে চাইতো, কিন্তু ও যদি কষ্ট পায় তাই জন্য কোনোদিনও খেলতে দিতাম না, খেলতামই না ওর সঙ্গে। তারপর আস্তে আস্তে ওর পা ভালো হয়ে উঠছিল। একদিন স্কুল থেকে ফিরে ভেবেছিলাম ওর সঙ্গে খেলবো। পাটা ভালো হয়ে গেছে, সকালবেলা দেখে এসেছিলাম। সেই খেলার অপেক্ষা আজও করে চলেছি জানিস। ভালোবাসাটা খুবই অদ্ভুত রে, আগলে আগলে রাখবি একটা ভালো মুহূর্তের জন্য, কিন্তু যখনই সেই ভালো মুহূর্তটা আসার সময় হবে, দেখবি কোত্থেকে যেন একটা বড় ঝড় এসে সব উড়িয়ে দিয়ে ছারখার করে চলে যাবে। বলতে বলতে অতনু মাথাটা নিচু করে কিছু একটা ভাবতে থাকে। এই অতনু, অতনু, তুই কাঁদছিস কেন, পারমিশন নেই নাকি? সেটা কি বললাম? না, ইউজুয়ালি ছেলেদের পারমিশন থাকে না রে, কিন্তু কি করবো বল, এমনিতে অনেক মানসিক শক্তিশালী, কিন্তু মাঝে মধ্যে কী হয় জানি না, চোখের জলটা না থামতেই চায় না রে। পাগল আমার, কাঁদিস না প্লিজ, আমার তো খারাপ লাগে বল। মাটাও হয়েছে তেমন, পুরো পাগলি একটা। দেখ, আমার মুখ চেয়ে ঠিক বসে রয়েছে, কবে তার ছেলে বড় হবে, একটা ভালো দিন আসবে, তারও সে আশায় জল ঢেলে দিয়েছি। সত্যি রে, আমি কোনো কিছুরই যোগ্য নয়। কেন নিজেকে অপরাধী বানাচ্ছিস? একটু শান্ত থাক না। অতনু রায়ের হাত ধরে টেনে তুলল। জোরালো বিদ্যুৎ চমকানোর মধ্যে দিয়ে আবহাওয়াটা আস্তে আস্তে খারাপ হতে থাকে। চল উঠি রে, তোর আবার দেরি হয়ে যাবে, এমনিতেও আকাশটা সুবিধের মনে হচ্ছে না। রায় কোনো কথা বলে না, দুজনে রাস্তার ধার দিয়ে আবারও হাঁটতে থাকে। মাঝে মাঝে মনে হয় জানিস, ওই দাদা বলে ডাকা মেয়েটাকে প্রেম প্রস্তাব না দিলেই পারতাম। আর যাই হোক, এই কষ্টটা তো পেতে হতো না। ও হ্যাঁ, তোর জন্য একটা গিফট এনেছি, এনে ধর। বলে পকেট থেকে একটা জুঁই ফুলের মালা বের করলো। তুই জানিস এই জুঁই ফুলের মালায় আমার একটা দুর্বলতা তৈরি হয়েছে, তাও জেনে বুঝে এটা করলি? বল কেন করলি?
কেন বললি বল? বলতে বলতে আকাশে বৃষ্টি নেমে আসে। দেখ, ভাগ্যটাও দারুণ খেলে গেল। যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানেই সব শেষ করিয়ে দিল। রাত 10টা। অতনু সাইকেল চালিয়ে বাড়ি ফিরছে। হঠাৎ দেখলো গঙ্গার ধারে একটা মেয়ে বেঞ্চে বসে বসে কাঁদছে। তার কাছে গিয়ে দেখতে চাইলো অতনু। কাছে যেতেই দেখলো এ তো ওর কলেজের জুনিয়র রায়। কাছে গিয়ে জিজ্ঞাসা করতেই দেখলো, তাড়াতাড়ি করে চোখের জল মুছে নিয়ে বলল, রায় নাকি? আরে অতনুদা, তুমি? কি রে, এত রাতে কি করছিস? আর বলো না, একজনের জন্য অপেক্ষা করছি। এত রাতে? এই, এত রাতে কার জন্য অপেক্ষা করছিস? হ্যাঁ রে। আরে আজ আমার জন্মদিন না, তাই আমার বয়ফ্রেন্ড আসবে, ওর জন্যই বসে আছি। বাহ, খুব ভালো। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ গো। এত রাতে এরকম একা একা বসে থাকে কেউ? বিপদ হয়ে গেলে কে দেখবে শুনি? ও না না, কিচ্ছু হবে না। না, দাঁড়া, আমি আছি তোর সঙ্গে। তোর বয়ফ্রেন্ড এলে আমি চলে যাব। দেখি, ফোন কর দেখি তাকে। না না, ফোন করতে হবে না, ও এক্ষুনি চলে আসবে। তুমি এসো না, এসে বসো। না না, আমি এখানেই ঠিক আছি। আরে বসো তো। অতনু এসে বেঞ্চে বসে। বেশ কিছুক্ষণ দুজনে এটা ওটা, কলেজ, নিজেদের পরিবার এইসব নিয়ে গল্প করে। গল্প করতে করতে দেখলো ঘড়িতে 11:30 বেজে যায়। কি রে, এত রাত হয়ে গেল, এখনো তো এলো না। এই তুই আরেকবার ফোন কর দেখি। রায় ফোন করতে চায় না, কিন্তু অতনু জোর করে রায়কে ফোন করতে বাধ্য করলো। বেশ কয়েকবার ফোন করে দেখলো ফোন সুইচ অফ। ফোন অফ কেন বলছি রে? এই, কিছু হয়েছে নাকি? কি জানি, হয়তো চার্জ নেই। আমার তো সুবিধার ঠেকছে না। এই, কি হয়েছে বল, একটু ঝেড়ে কাজ দেখি। কিছু না বলছি। বলবি না আমার গাবি? একজনকে ভালোবাসতাম, নাম ঈশান। 5 মাসের প্রেম। সারপ্রাইজ দিতে ডেকেছিল, ঝগড়া হলো, আমাকে কিছু বাজে কথা শুনিয়ে ফোন অফ করে দিল। তাহলে বসে আছিস কেন? বাড়ি চল দেখি। পাগলি টাগলি হয়ে গেছিস নাকি? চল। আরে না গো, একটু থাকি, ভালো লাগছে না। ওরে, এই বয়সে এমন একটু আধটু হয়। চল যাই, তোকে দিয়ে আসি, চল। দেখতে দেখতে ঘড়িতে 12টা বেজে গেল। হ্যাপি বার্থডে প্রিয়। হাসি খুশি থাক, ওটা তোকে মানায় ভালো। কখনো কারোর হাতে নিজের খুশির চাবিকাঠি দিয়ে দিস না, আর কারোর জন্য কোনো দিন এমন করিস না। কোনো বিপদ হয়ে গেলে কে দেখবে শুনি? সে কি আর আসতো? এই পাগলি, কাঁদছিস কেন? ভালো পাগলি মেয়ে তো। এই দাঁড়া, তোর জন্য আমার কাছে একটা জিনিস আছে, থাম। ব্যাগ থেকে বের করি। কি গো? তোর বার্থডে গিফট। কি দেখি? দাঁড়া দাঁড়া, এই বের করি। এই নে, দেখ। কি এটা? জুঁই ফুলের মালা। মা, এ নিয়ে আমি কি করব? ওরে পাগলি, এটা আমার প্রথম পুরস্কার। প্রথম পুরস্কার? কিসের গো? পুরস্কারের এত খারাপ অবস্থা? আরে, একটা পত্রিকা থেকে গল্প লেখা কম্পিটিশান হয়েছিল, সেখানেই। আগেকার দিনে রোমের সম্রাটদের গ্রিক দেবতা অ্যাপেলোর অনুকরণে লরাস নোবিলিস নামে এক ধরনের পাতার মুকুট পরিয়ে দেওয়া হতো, বিশেষ করে জুলিয়াস সিজারকে। এটা অলিম্পিকের জয়ীদের সম্মান দেওয়া হতো। এটা ওদের কাছে সবথেকে বেশি সম্মানের ছিল, বলতে পারি সম্মানের প্রতীক। যদিও পরে অনেক জায়গা থেকে জানা যায় জুলিয়াস সিজারের না মাথায় চুল কম ছিল, তাই জন্য ও এটা সবসময় পরে থাকতো। কিন্তু কথা এটা না, কথা হচ্ছে আমাদের ওই পত্রিকার নাম জুঁই ফুলের মালা, তাই এখানে সম্মান দেখাতে এটা দিয়েছে। মা, তুমি এটা আমাকে দিয়ে দিচ্ছ? তোমার সম্মান তোমার পুরস্কার। দেখ, আমি মনে করি সম্মান পার্টিকুলার জিনিসে হয় না রে, মানুষটার হয়। তাই সম্মান নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না। আর তাছাড়া আজ তো তোর জন্মদিন, কিছু না দিলে হয়? আর এই মুহূর্তে আমার সামর্থ্য এইটুকুই। চল, তোর বাড়ি চলে এসেছি, যা এবার আমিও। কথাটা শেষ না করতে করতে রায় ছুটে এসে অতনুকে জড়িয়ে ধরে। অতনু প্লিজ, কিছু একটা কর অতনু, প্লিজ। আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না, কিছু একটা প্লিজ।
আমার যতটুকু করার আমি করেছি রে, কিন্তু পারিনি আমি। বারে বারে হেরে গেছি, জীবনের কাছে, পরিস্থিতির কাছে, আবার ভাগ্যের কাছেও। পাইনি কোনো জিনিস, যেগুলো মন থেকে চেয়েছি সব চলে গেছে একে একে। কী করি বল? চেষ্টা তো পুরো করেছিলাম, পারিনি। হয়তো আমার মনের মতো সব জিনিস হয়নি, তাহলে কি করি বল? বল, কোনো একটা গাছে থেকে দড়ি দিয়ে ঝুলে পড়ি, নাকি এই গঙ্গায় ঝাঁপ দেবো? ভাগ্য সঙ্গ দেয়নি, কি করা যাবে? তবে ছেলে আমি খারাপ নয় রে, খারাপ নয়। যা, তোর বাড়ি চলে এলো, তোর বাবা আবার দুজনকে একসঙ্গে দেখলে না জানি কি হবে। যা বাড়ি যা। আচ্ছা, যা, তুইও চলে যা। তবে চলে যাওয়ার আগে আমার দুটো প্রশ্নের উত্তর দিয়ে যা। বল দেখি কী প্রশ্ন? আমাদের ভালোবাসা তো নিখুঁত ছিল, তাহলে আমাদের কেন আলাদা হতে হচ্ছে? আমাদের ভালোবাসার থেকেও তোর বাবার তোর প্রতি ভালোবাসাটা যে বেশি ছিল, তাই উনি জিতলেন, আমি হারলাম। তবে বিশ্বাস কর, এতে আমার বিন্দু মাত্র আপত্তি নেই। উনি তোকে ভালোবাসেন 22 বছর, আমি কোথায় 4 বছর। তবে একটা জিনিস, বিচ্ছেদ ছাড়া মাঝে কোনো একটা রাস্তা বের করলেই পারতেন, হয়তো সেখানে সকলে খুশি হতো। ও, আর দ্বিতীয় প্রশ্নটা কর দেখি। 8-10টা সাধারণ প্রেমের মতোই কি আমাদের প্রেমটা মুছে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে? না রে, সমাজের কাছে নিশ্চিহ্ন হয়ে গেলেও আমাদের কাছে চিরস্মৃতি হয়ে রয়ে যাবে। কোনো না কোনো দিন তোকে কোনো এক রাস্তায় হয়তো দেখতে পাবো, তোর বরের হাত ধরে থাকবি, আমার পরিবর্তে তার জন্য সাজবি, তোর ভালোবাসায় তাকে রাঙিয়ে দিবি। তা দেখে সমাজের মানুষ তোর পাশে আর অতনুকে কল্পনা করবে না, বরং বলবে, বাহ, মেয়েটা কত ভালো ছেলে পেয়েছে, কিংবা বলবে, কি দারুণ মানিয়েছে দেখ দুজনকে। শুধু আমাদের কথা মনে রেখে দেবে। এই রাস্তা, এই গঙ্গার পাড়, এগুলো কাল যেমন ছিল আজও তেমন আছে, আর পরেও তেমনই থাকবে। শুধু কাল আমার আর তোর পরিবর্তে অন্য কেউ এসে বসবে এই বেঞ্চে। অন্য কোনো অতনু তার রায়কে তার জীবনের সংঘর্ষের গল্পের ঝুড়ি নিয়ে বসবে, কখনো কাঁদবে, কখনো হাসবে। কোথাও যদি আমাদের গল্প রয়ে যায়, তাহলে সেটা হবে আমাদের মনে। ওই যে বললাম, 10 বছর পরেও যদি দেখা হয়, হঠাৎ যদি তুই আমার সামনে এসে পড়িস, সেই প্রথম দিনের দেখা, প্রথম ভালোবাসা, একটা বাচ্চা মেয়ে দাদা দাদা করে এসে বলা কথাগুলো কোথাও মনের কোনো স্মৃতি হিসাবে রয়ে যাবে। তখন দুজনের মন কেঁদে উঠবে, চোখের ইশারায় বলে বসবে, সেই আমি আর সেই তুমি। কেমন লাগলো আজকে আমাদের গল্প? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। আজ গল্প পাঠে ছিলাম আমি, অমিত ও সুচরিতা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তবে চলি, টাটা।